এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। বায়োলজিক্যাল এজ ট্রান্সফার মামলা টিফিনের আগে পর্যন্ত কি আপডেট হয়েছিল আপনাদেরকে একটি আপডেট আমি দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েছি। বর্তমানে কি দাঁড়িয়েছে, সেকেন্ড টাইম যে শুনানি হচ্ছে সেখানে কি হয়েছে এবং সরকার পক্ষে আর্গুমেন্ট হয়েছে, সরকার পক্ষ এই নিয়ে কী বলতে চেয়েছেন। তো পুরো বিষয়টি বললেই বুঝতে পারবেন যে এই মামলা আগামীকাল আবার শুনবেন বিচারপতি, কারণ বিচারপতি শেষের দিকে একটু সিদ্ধান্ত আসতে পারেনি সরকারের একটি মতভেদের কারণে। তো বিষয়টি চলুন আমরা পুরোটাই শুনে নিই। তো আপনারা জানেন টিফিনের পরে পিটিশনারের পক্ষ থেকে সুদীপ্ত দাশগুপ্ত উনি অ্যাপিয়ার করেছিলেন। তিনি বিভিন্ন আর্টিকেল, নিয়ম ইত্যাদি ইত্যাদি নিয়ে বিষয়টি বলেন। তিনি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন 2002-এ যে প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস বা ট্রান্সফার ছিল, যেগুলো পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে না বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের মধ্যে পড়ে না, তারা এই কাজটি করতে পারে কিনা। অ্যাডমিনিস্ট্রেটিভ আর এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে না। এবং তাছাড়াও তিনি আগের অ্যাডভোকেটরা যা যা বলেছেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও একটু তুলে ধরেন, আরও মডিফাই করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য নিয়ে তুলে ধরেন। এবং সুদীপ্ত দাশগুপ্ত স্যারের যে কথাবার্তা বা আর্গুমেন্ট শুনে হাইলি স্যাটিসফাইড হন জজ, সে বিষয়ে একটা আমরা অঙ্গভঙ্গি দেখলেই কিন্তু বুঝতে পারি। এই হচ্ছে বিষয়। আর তিনি লাস্টে প্রেয়ার করেন যে এই এসওপি যদি আপনি বাতিল না করেন বা এসসিপিতে যদি কোনো এফেক্ট না হয়, তাহলে ব্যাপক হারে রাজ্য জুড়ে একটি সমস্যা তৈরি হবে, একটা ডিস্ট্রাকশান তৈরি হবে টিচারদের মধ্যে, একটা স্কুলে ব্যাপক সমস্যা, বা যে রিপিটিশনগুলো হয়েছে সেগুলো পুরোটাই ফেইল হয়ে যাবে। এসওপিটা বাতিল করা এটাই বিষয়। আর বায়োলজিক্যাল এজ অনুযায়ী সম্পূর্ণ এটি অনৈতিক, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। এবং সুদীপ্ত দাশগুপ্ত স্যারের কথাবার্তা প্রায় 35-40 মিনিট শোনার পরে স্টেটের বলার পর্ব শুরু হয়। স্টেট এখানে প্রথমেই তুলে দেয় নট রেডি, নিড নেক্সট টাইম, আমাদের নেক্সট টাইমের প্রয়োজন। এবং স্টেট মানে বিভিন্ন অ্যাডভোকেটদের, মানে এখানে সুদীপ্ত দাশগুপ্ত, শামীম আহমেদ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুবীর সান্যাল, তাদের আর্গুমেন্ট শোনার পর তাদের মাথার উপর দিয়ে মাথায় কিছু ঢুকছিল না। তারা আবার অনেকে প্র্যাকটিস করছিল বা অনেকেই চলে গেল যে আমাদের ইনস্ট্রাকশন পদ্ধতি ইত্যাদি ইত্যাদি, তারা পড়াশুনো করে মোটামুটি ইত্যাদিতে আবার আসলেন। এটা একটা বিষয় দাঁড়ালো স্টেট এক প্রকার রেডি নয়। তো একটি অ্যাডভোকেট ছিলেন, তিনি বললেন ইনস্ট্রাকশন নেওয়ার আমাদের প্রয়োজন আছে, স্ট্যাটিস্টিক এতটা আমি জানি না। তো এই বিষয়, এবং তিনি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন গভর্নমেন্টের পক্ষ থেকে, আরটি অ্যাক্ট বা প্রাইমারি ট্রান্সফার রুলসে বা প্রাইমারি যে রিক্রুটমেন্ট রুলস, আরটি অ্যাক্ট বা কোথাও ট্রান্সফার, সারপ্লাস ট্রান্সফারের কোনো সঠিক রুলস এখানে নেই, এটা তিনি তুলে ধরেন। তো সেই জন্য বলেন আমরা পিটিআর অনুযায়ী করছি, হাই পিটিআর অনুযায়ী। এটি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এবং এটি হচ্ছে রুল মেকিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এটা করতেই পারে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে। তখন জাস্ট বিভিন্নভাবে প্রশ্ন করে তুলে ধরেন। 2025 সালের টিচার অ্যাপ্রুভ একটি বিষয় তুলে দেন, যারা 2025 সালে জয়েন করেছে তাদের তো অ্যাপ্রুভ হয়নি, তাদের কী করে ট্রান্সফার করাবেন, তাদের যদি অল্প বয়স থাকে ইত্যাদি। এবং 2002 সালের 4B বা 4A যে রুলস ছিল ট্রান্সফার, সেখানে অ্যাপ্রুভ টিচার হতে হবে আর 5 পয়েন্টে পিটিআর রেশিও মেনটেন করতে হবে, তারাই শুধু ট্রান্সফার করতে পারে 2002-এ। এই ট্রান্সফার ছাড়া প্রাইমারি রিক্রুটমেন্ট রুলসে কোথাও ট্রান্সফার সংক্রান্ত আর কোনো তথ্য নেই, অ্যাপ্রুভ টিচার আর পিটিআর রেশিও মেনটেন করতে হবে। তো এই বিষয় তো আপনারা সেগুলো সবই জানেন। এরপরে আপনারা জানেন যে চতুর্বেদী স্যার, উনি সিনিয়র অ্যাডভোকেট, তিনি সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন যে পিটিশনার হওয়া যায় না, সুপ্রিম কোর্টের কিছু রায়কে নিয়ে প্রশ্ন তোলেন। সুপ্রিম কোর্টের রায় এখানে তুলে ধরেন, সেটা নিয়ে প্রশ্ন তুলে দেন। একাধিক পিটিশনার একটা মামলায় যুক্ত হতে পারে না, মামলাটি ডিফেক্ট হয়েছে। প্রথম প্রশ্ন অ্যাকচুয়ালি মেইন টেবিল গ্রাউন্ড নিয়ে উনি প্রশ্ন তুলে ধরেন এবং কোর্ট এখানে কিছু করতে পারে না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, এই বিষয়টা তুলে ধরেন। তারপরে উনি যে প্রেয়ার করেন, মূলত ওনার ওই বিষয়টি ফোকাস করেন এবং গভর্নমেন্ট তার সুবিধা মতো এটা করছে অ্যাডমিনিস্ট্রেটিভ অনুযায়ী, এবং যারা জুনিয়র তাদের করাচ্ছে, তারা মানসিক বা শারীরিকভাবে সক্ষম ট্রান্সফার হলে দূরে গিয়ে কাজ করেন। এই টপিক শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় যেটা বলেছেন সেটা আবার তুলে ধরেন। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, সেটা তো বারবার বললাম, কোর্ট হস্তক্ষেপ করা উচিত নয়, কোনো ইন্টারিম অর্ডার দেবেন না, কারণ আমাদের কাছে গতকাল অর্ডার সার্ভ হচ্ছে, কপি সার্ভ হচ্ছে, সরি অর্ডার না, কপি সার্ভ হচ্ছে, আমরা এখন রেডি হতে পারিনি, আপনি এফিডেভিট দেওয়ার অর্ডার দিতে পারেন। তখন বিচারপতি প্রশ্ন করেন 4A 4B পাস নিয়ে প্রশ্ন তোলেন এবং পিটিআর রেশিও সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। এবং আরও একটি শেষে প্রশ্ন করেন যে এসওপিটা একটা হয়েছিল, পরবর্তীতে আবার এসওপি বাতিল করা হলো কেন, তো এই বিষয়ে প্রশ্ন তোলেন। তারপরে আরও একটি অ্যাডভোকেট এসেছিলেন সরকারের পক্ষ থেকে, তিনি প্রথম বলেছিলেন আমি এই বিষয়ে রেডি নয়, আমার ইনস্ট্রাকশনের প্রয়োজন। উনি ইনস্ট্রাকশন নিয়ে শেষে এসেছেন, তিনিও বিভিন্ন বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করেন যে আমরা এই কারণে করেছি। এবং শিক্ষামন্ত্রীর যে কথা ছিল যে বয়স কম বলে এরা সক্ষম হবে মানসিকভাবে শারীরিকভাবে, সেই জন্য এদেরকে করা হয়েছে।
এই হচ্ছে বিষয়। তারপরে জজ লাস্টে বলেন দেয়ার হ্যাভ নো এক্সিস্টিং রুলস। তো তাহলে আপনারা কোন রুলসের উপরে করছেন? তারা ওই শিক্ষামন্ত্রীর কথা যা বলেছিলেন সেটাই বলে দিলেন। তো যাই হোক, এরকম একটা বিষয়ে দাঁড়িয়ে অ্যাডভোকেটের কথাবার্তা শুনে বিচারপতি একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাইছিলেন যে এসওপিটা বাতিল করার এক প্রকার পক্ষে মনে হচ্ছে, আমাদের যেটুকু শুনানি দেখে, প্রতিটা শুনানি আমরা দেখি, যেটা দেখে মনে হচ্ছে পক্ষে যাচ্ছিলেন, কিন্তু সরকারের দুই একটা মন্তব্যের ভিত্তি করে আজ ডিসিশন নিতে পারছিলেন না। এবং যে সমস্ত অ্যাডভোকেটরা পিটিশনারদের পক্ষে দাঁড়িয়েছিলেন ওনারা ইন্টারিম অর্ডার চেয়েছেন, কারণ 1-2 দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে, না হলে এই এসওপির কোনো মূল্য নেই বা এই মামলার কোনো মূল্য নেই, ইত্যাদি ইত্যাদি বোঝানোর চেষ্টা করেন। তো জাস্ট কালকে আবার মামলাটি শুনবেন। এক প্রকার এই এসওপি বাতিল হবে বায়োলজিক্যাল এস, এটাও আপনাদের আবারও জোর দিয়ে বলছি। ধন্যবাদ। আগামীকাল আবারও শেয়ার করা হবে।